আম রপ্তানি বাড়াতে ২৫ কোটি টাকার প্ল্যান্ট সচল থাকে সপ্তাহে ১-২ দিন। ৩০০ কিলোমিটার দূরত্বই বড় বাধা। শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, নিহত ১, আহত অন্তত ১০। খুলনায় গুলিতে হত্যার ঘটনায় মামলা। এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল। সারা দেশে ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি একজনও। ফেনী বিলোনিয়া রেলপথে দখলের রাজত্ব, বেহাত হচ্ছে রেলের কোটি টাকার সম্পদ। ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হলো গোপালগঞ্জ। জমি অধিগ্রহণের পর কেটে গেছে ২ দশক। বরিশালে হাসপাতালের জমিতে ধান চাষ, দূর দূরান্তে ছুটছে রোগীরা। স্টার নিউজ দেখছেন, তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার বাংলায়। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে মাসখানেক আগে উদ্বোধন করা হয় দেশের একমাত্র ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কৃষিমন্ত্রীর ঘোষণা ছিল এবারে হবে রপ্তানির বিপ্লব। কেননা এই প্ল্যান্ট প্রতিদিন থাকবে সচল, অদৃশ্য জীবাণু আর পোকামাকড় মুক্ত করবে ১২ টন আম এবং অন্যান্য ফলমূল। কিন্তু ২৫ কোটি টাকার এই প্ল্যান্ট সচল থাকছে সপ্তাহে ১ বা ২ দিন। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী ফয়জুল সিদ্দিকী। রাজশাহীর বাতাসে ভেসে বেড়ায় যে মিষ্টতা, তা অতি সহজেই জয় করতে পারে জাপান, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের বিশ্বখ্যাত সুপারমার্কেটের তাক। কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এই আম আন্তর্জাতিক সীমানা পেরোতে গেলেই মুখোমুখি হয় এক কঠিন বাধার, যার নাম কোয়ারেন্টাইন নিরাপত্তা। আর তাই বছরে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদনের বিশাল অর্জনের বিপরীতে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে জমা হয় সাকুল্যে মাত্র ৩,১০০ টন। কেননা রূপ আর গুণে ১০০তে ১০০ পেলেও ভিনদেশের বন্দরে ঢোকার আগে আমকে প্রমাণ করতে হয় তার বুকে লুকিয়ে নেই কোনো অদৃশ্য জীবাণু, পোকার ডিম কিংবা লার্ভা। রপ্তানির এই কঠিন বাঁধ ডিঙ্গাতেই দেশের আম বাণিজ্যের সূচনা হয় ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রযুক্তি। ঢাকার গাবতলীতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে দাঁড়িয়ে যায় এক বিশাল অত্যাধুনিক প্লান্ট। খুব কম সময়ের মধ্যে আমাদের আমের রপ্তানি আজকে যা রপ্তানি হচ্ছে তার থেকে কত গুণ বৃদ্ধি পাবে কল্পনাও করতে পারেন না। সোনালী সেই স্বপ্নের আখ্যান ক্ষণস্থায়ী উৎসবের সাথেই মিলিয়ে যায়। কেননা আম কুড়ানোর মৌসুমেও আমশূন্য কোটি টাকার প্লান্ট। নিথর পড়ে আছে কনভেয়ার বেল্ট, থেমে গেছে ফোয়ারা, ঘুমিয়ে আছে বাষ্প তৈরির চেম্বার। কিন্তু কেন? এমন প্রশ্নে গোড়ায় গলদ দেখছেন চাষি আর রপ্তানিকারকরা। বলছেন আমের রাজ্য থেকে ৩০০ কিলোমিটার দূরত্বই এই কারখানা সচল রাখার পথে মস্ত বড় দেয়াল। একদিকে এয়ারপোর্ট, একদিকে কোয়ারেন্টাইন, একদিকে ভিএইচটি প্ল্যান্ট, এটা মুশকিলের ব্যাপার। ভ্যাপারি ট্রিটমেন্টের জন্য আমটা লাগে একদম সতেজ, গাছ থেকে হারভেস্ট করার কয়েক ঘন্টার মধ্যে যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি। সেখানে এটা ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমাদের অর্চার্ড এরিয়া, যেখানে ম্যাঙ্গোর উৎপাদন হয় বেশি পরিমাণে, সে এলাকায় না করে গাবতলীতে করেছে। তো আমার মনে হয় এটা আমরা সুফল ভোগ করতে পারবো না, আমাদের জনগণের টাকার মনে হয় এটা অপচয়ই হলো। মাঠের মানুষদের এই আক্ষেপের সাথে একমত বিশেষজ্ঞরাও। কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি চিন্তা করে একরকম, আর কনজিউমারের ডিমান্ডের কথা চিন্তা করে আরেক রকম। কনজিউমার কাজে যে আপনি যখন প্রায়োরিটি দেবেন, তখন এখানে বাগানের কাছাকাছি জায়গায়, এগ্রিগেট একটা জায়গায় যেখানে অনেকগুলো অর্চার্ডের মালিকরা সুবিধা নিতে পারবে, সেই জায়গাটা তৈরি করতে পারলে সবচেয়ে ভালো ছিল। এমনকি সিদ্ধান্তের সেই ভুল কাটছাঁট ছাড়াই যেন স্পষ্ট হয়ে ওঠে প্রকল্প পরিচালকের কণ্ঠেও। যখন একটা করা হয়েছে
সবাই একজনে যাবে রাজশাহী হোক, একজনে যাবে সাতক্ষীরা হোক, একজনে যাবে রংপুর হোক, একজনে যাবে পাহাড়ে হোক। হয়তো ওই অঙ্গিকেই প্রথম একটা যেহেতু ঢাকায় চিন্তা করা হয়েছে। প্রযুক্তির শক্তি থাকা সত্ত্বেও সঠিক স্থান ও পরিকল্পনার ঘাটতিতে গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্লান্ট থেমে যাওয়া এক স্বপ্নের সাক্ষী। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় শতাধিক ককটেল। সোমবার সন্ধ্যায় জাজিরার গাইনারপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার এবং তার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের নেতা তমিজ খাঁর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটানো হয় শতাধিক ককটেল। এই ঘটনায় রিপন মোল্লা নামে একজনের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছে মিরাজ শিকদারের সঙ্গে। মিরাজ শিকদার, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ, যিনি আহত হয়েছেন তার এখন শারীরিক অবস্থা কি এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? মিরাজ। জি তামান্না, আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি শরীয়তপুর যে সদর হাসপাতাল মর্গ রয়েছে, এই মর্গের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে গতকালকে কিন্তু সন্ধ্যার দিকে জাজিরার যে মুলনা ইউনিয়ন আছে, মুলনা ইউনিয়ন লাউখোলাতে আওয়ামী লীগ এবং বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সেখানে প্রায় 1.5 থেকে 200 ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণে আঘাতে কিন্তু আব্দুল মান্নান সর্দার নামে 70 বছর বয়স্ক এক বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে জাজিরা হাসপাতাল হয়ে সেতু সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবং এছাড়াও বিএনপির আরেক কর্মী জাকির হোসেন নামে তার কিন্তু কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং এছাড়াও আরো প্রায় 10 জনের অবস্থায় কিন্তু তারা কিন্তু আহত হয়েছেন। তারা আহত হয়ে বিভিন্ন স্থানে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। তো এই রেজাউল শিকদার এবং হচ্ছে বিএনপি নেতা রেজাউল শিকদার আর হচ্ছে যে তমিজ খা, এই তমিজ খার মধ্যে কিন্তু মূল দ্বন্দ্বটা তাদের চলছিল এবং দীর্ঘদিনের কিন্তু এটা বিরোধ। বিশেষ করে আমাদের প্রশাসন যে বিষয়টা বলেছিল, তারা আগে থেকেই কিন্তু তারা জানতে পেরেছে যে সেখানে একটি সংঘর্ষ ঘটনা ঘটবে। তো সেই বিষয়ে তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল। কিন্তু এরপর যখন তারা লাঞ্চ বিরতিতে যখন তারা সেখান থেকে ডিউটি ছেড়ে চলে আসে, ঠিক লাঞ্চের পরপরই যখন তাদের মধ্যে বিরোধটা বেঁধে যায়, এরপরে কিন্তু সন্ধ্যার দিক থেকে সেই বিরোধ এক বিশাল আকার ধারণ করে এবং যে কারণেই তখন কিন্তু প্রশাসন সেই জায়গায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পাশাপাশি এখন কিন্তু সেই জায়গাটা শান্ত রয়েছে, এমনটাই কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রশাসন। এবং এই যে জাজিরার যে বোমাকাণ্ড, এই বোমাকাণ্ড কিন্তু শুরু হয়েছে বিলাসপুর থেকেই। মিরাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন থানায়। আরও জানতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুজ্জামান হিমনের সঙ্গে। হিমন, কি অবস্থা? নিহতের বাবা মামলা করেছেন, পুলিশ কি বলছেন আসলে, এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারি ঠিক কি ঘটনা জানতে চাই। তামান্না, গতকালকে দুপুরে এই ঘটনাটি আসলে ঘটে। এই আমি যেই নিহত সানি তার বাড়িতে এখন আছি। আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে পরিবারের রাহাজারি চলছে এখানে। পরিবারের লোকজন একেবারে ভেঙে পড়েছে, যেহেতু পরিবারের সবথেকে বড় সন্তানটি তারা হারিয়েছেন। এটি মূলত গতকাল দুপুরেই একটি শিশুর একটি মাদ্রাসায় ইট নিক্ষেপকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাতটা ঘটে। পরবর্তীতে অভিভাবক পর্যায়ে এবং পরে এলাকার দুই পক্ষের সংঘর্ষে কিন্তু সংঘর্ষের মাঝেই এই ছেলেটা পড়ে এবং সানি নামের যে ছেলেটা উনি ওইখানেই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নেবার পর
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে নেওয়ার পর চিকিৎসক আসলে তাকে মৃত ঘোষণা করেন। আমি ঠিক এই নিহতের পরিবারের বাড়িতেই কিন্তু আছি। দেখছেন যে এলাকার মানুষ কিন্তু এখানে আসছেন, নিহতের যে মা এবং অনেকেই কিন্তু একেবারে শোকে ভেঙে পড়েছেন, আহাজারি চলছে। এদিকে আমরা পুলিশের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু নিহতের যেই মরদেহ সেটি কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ অর্থাৎ মর্গে আসলে পাঠানো হয়নি। আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে হয়তো বা তারা এই মরদেহটি আসলে ফরিদপুরে পাঠাবেন। গতকালকে রাত 12টার দিকে এই নিহতের যিনি বাবা আতিয়ার রহমান ব্যাপারী, তিনি কিন্তু একটি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ দুইজনকে আসলে গ্রেফতার করেছেন, যদিও তাদেরকে এখন পর্যন্ত ফরিদপুরের অর্থাৎ আদালতে তাদেরকে পাঠানো হয়নি। পাঠানো হবে আজকে দুপুর নাগাদ, তাদেরকে পাঠানো হবে। এই তথ্য আমার কাছে আসলে সর্বশেষ ছিল। হিমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে বাবাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মা। এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। রাতে সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত 14-15 জনকে আসামি করে মামলাটি করা হয়েছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার সকালে নগরের করিমনগর এলাকায় 8 থেকে 10 জনের একটি দল হৃদয়কে খুঁজতে আসেন। তাকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে লাগে। পরে পালিয়ে যায় অস্ত্রধারীরা। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। এ নিয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী রাফিউল ইসলাম টুটুলের সঙ্গে। টুটুল, এই বিষয়ে মামলা করা হয়েছে, পুলিশ কি বলছে এবং যে 14 থেকে 15 জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে কারো খোঁজ পাওয়া গিয়েছে কিনা এ পর্যন্ত? না, আমি এই মুহূর্তে আছি সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায়, ঠিক এই গলির পেছনেই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার একেবারে এই গলির মাথায় একটি সরু গলিতে ওই বাসা, যেটি গতকাল হৃদয় নামে একটি ছেলেকে খুঁজতে এসেছিল কয়েকজন দুর্বৃত্ত এবং তার বন্ধুরাই, পুলিশ বলছে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে হয়তো, এটি পুলিশের ধারণা। তবে এখন পর্যন্ত ঠিক মানে সঠিক কী কারণে ঘটনাটি ঘটিয়েছে পুলিশ সেটি জানাতে পারেনি এবং এই ঘটনায় হৃদয়ের বাবা মুকুল বাদী হয়ে মামলা করেছেন অজ্ঞাতনামা কয়েকজনের নামে। তবে তাদের কাউকেই এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে আমি কথা বলেছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে। তারা জানিয়েছেন যে তারা কয়েকটি বিষয় নিয়ে এই মামলাটি তদন্ত করছেন এবং খুব দ্রুতই এ বিষয়ে তারা নতুন কোনো তথ্য দিতে পারবেন এবং সম্ভাব্য যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে তারা গ্রেফতার করতে পারবে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া এই ঘটনার পরপরই তামান্না সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এটি কিন্তু একটি নিরবিচ্ছিন্ন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল তার মানে বিষয়টি এমনই দাঁড়িয়েছে যে একেবারে অস্ত্রের ব্যবহারটা একেবারে সহজলভ্য হয়ে গেছে এবং নিত্য নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। এটি কিন্তু মানুষ খুব উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। একেবারে বিরতিহীনভাবে খুলনায় কিন্তু একের পর এক অস্ত্রের ঝনঝনানি এবং খুব তুচ্ছ বিষয়ে কিন্তু অস্ত্রের ব্যবহার বেড়ে যাচ্ছে। গতকালের এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা উদ্বিগ্ন হয়েছে যে কোনোভাবেই কোনো কিছুতেই অভিযান কিন্তু চলছে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর, এটি চলমান রয়েছে, কিন্তু সব কিছু চলার মধ্যেও কিন্তু যারা দুর্বৃত্ত তাদের কার্যক্রম কিন্তু থেমে নেই, যে কারণে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারপরেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও আমি কথা বলেছি এই বিষয়ে। তারা বরাবরের মতনই বলেছেন যে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী তারা অভিযান চালাচ্ছে, এটি তারা বলেছে। এবং এই ঘটনাটার ব্যাপারেও তারা বলেছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করা হবে, গ্রেপ্তার করা হবে, এমনটি বলেছেন পুলিশ। তামান্না, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। টানা 7 বছর ধরে এসএসসির ফলাফলে দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। শতভাগ জিপিএ 5 অর্জনের মাধ্যমে রাজধানী সহ দেশের অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলেছে এই স্কুল। এই সাফল্যের কথা থাকছে প্রতিবেদনে।
ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে। কেউ ছুটছেন প্রিয় শিক্ষকের কাছে, কেউ আবার আনন্দ ভাগ করে নিচ্ছেন সহপাঠীদের সঙ্গে। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সবাই অংশ নেন দেশ সেরা হওয়ার খবরে। এবছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন 882 জন শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন সবাই। শতভাগ শিক্ষার্থীরই সর্বোচ্চ ফল। অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগের 376 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের 6 জন। টানা দেশ সেরা প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখল এই স্কুল। এবারও শতভাগ জিপিএ নিয়ে সাফল্য অর্জন করেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। টিচারদের পরিশ্রম সেখানে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যে টেস্টে পড়ে যেভাবে গার্ড করছে, আর এই গার্ডের কারণে আমরা অনেক ভালো করছি। টিচাররা অনেক শ্রম দিচ্ছে। আমাদের বাবা মায়েদের পরিশ্রম, তাদের সাফল্য লুকিয়ে আছে এবং আমরা আমাদের এই রেজাল্টকে টিচারদের সাথে ডেডিকেট করতে চাই। প্রত্যেকটা শিক্ষার্থীর পিছনে কী কী সমস্যা, ইন্ডিভিজুয়ালি তার কী কী প্রবলেম, এগুলো সব শিক্ষকরা তাদের সর্ট আউট করে এবং শিক্ষার্থীরা যেন ভালো করে সেই পর্যন্ত, যতক্ষণ না একটা শিক্ষার্থী ভালো করছে ততক্ষণ ওই শিক্ষার্থীর পিছনে লেগে থাকে। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক ভালো ফল করে আসছে প্রতিষ্ঠানটি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর প্রতি বাড়তি নজরদারি এবং প্রতিষ্ঠানের নিজস্ব কিছু কৌশলই এই ধারাবাহিক সাফল্যের পেছনে ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা। আজকের এই ফলাফল গত বছর 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সকল শিক্ষার্থী, শিক্ষক নিহত এবং আহত হয়েছে তাদের জন্য উৎসর্গ করলাম। বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি লাইন যত্ন সহকারে পড়িয়ে থাকি। শুধু শিক্ষার্থীদের ফল নয়, এমন অর্জন পুরো প্রতিষ্ঠানকেই গর্বিত করেছে বলে জানান পরিচালনা পর্ষদের সভাপতি। নরসিংদীবাসীর এই প্রতিষ্ঠানটি নিয়ে যারা গর্ব করেন, যাদের আবেগের প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান, যাদের এখানে আন্তরিকতা আছে, তাদের সকলের প্রচেষ্টারই ফসল কিন্তু আজকের এই ধারাবাহিক ফলাফল। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের এ সাফল্য অনুকরণীয় হতে পারে অন্য প্রতিষ্ঠানের। নিজ এলাকার প্রতিষ্ঠানের এমন সাফল্যে গর্বিত নরসিংদীবাসী। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী। এসএসসির ফলাফলে সাফল্যের উল্টো চিত্র সামনে এসেছে। সারা দেশে 312টি শিক্ষা প্রতিষ্ঠানের ঝুলিতে এবারে যোগ হয়নি একটি পাশের ফলও। কেন এমন ফল বিপর্যয়? এর দায়ী বা কার? জানাচ্ছেন সর্দার মোহাম্মদ আরিফ। এসএসসি 2026-এর ফল প্রকাশের পর সারা দেশের স্কুলগুলো যখন উল্লাসে মাতোয়ারা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তখন সুনসান নীরবতা। কারণ এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও এবার পাশ করতে পারেনি। শুধু মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় নয়, জেলার আজকে আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঙ্গি উচ্চ বিদ্যালয়, তেওয়ারিগাঁও উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, এই 5 প্রতিষ্ঠান থেকেও এসএসসিতে উত্তীর্ণ হয়নি কোনো শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবার সারা দেশে 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এর মধ্যে সবচেয়ে বেশি পাসহীন প্রতিষ্ঠান দিনাজপুর শিক্ষা বোর্ডে 18টি। ঠাকুরগাঁও 5টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একজনও পাশ করে নাই। এটা আসলে আমি একজন সুশীল নাগরিক হিসেবে মনে করি এটা খুব দুঃখজনক। না হওয়ার কারণে এগুলো কি এভরিডে স্কুল করেনি, এক সপ্তাহ করলে এক মাইন্ড নাই। বিভিন্ন প্রাইভেটে অভ্যস্ত হয়ে গেছে, স্কুল তারা আসতে চায় না। এটা বিভিন্ন কলা কৌশল করলেও আমরা এটা ব্যর্থ। শুধু সাধারণ শিক্ষা বোর্ড নয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডেও পাসহীন প্রতিষ্ঠানের সংখ্যা উদ্বেগজনক। কারিগরি শিক্ষা বোর্ডেও রয়েছে এমন প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের মতে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, শিক্ষক সংকট, অভিভাবকদের অসচেতনতায় এবং প্রতিষ্ঠান পরিচালনার দুর্বলতার মতো বিষয়গুলোই ফল বিপর্যয়ের অন্যতম কারণ। শিক্ষক হয়তোবা তার দায়িত্ব পালন করেন নাই, উনি শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে আসেন নাই, অভিভাবক তার সন্তানকে খোঁজখবর রাখেন নাই। মূল কারণ কিন্তু এগুলো নতুন এমপিভুক্ত প্রতিষ্ঠান এবং এইটা কেন হলো সেটার কারণ উদ্ঘাটন করে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে শিক্ষকের সংকট রয়েছে, যেমন ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্সের শিক্ষকের। সরকারের তরফ থেকে বিভক্ত স্কুলগুলিতে আসলে শিক্ষক দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ না করা শুধু ফলাফলের হিসাব নয়, প্রশ্ন উঠেছে শিক্ষা কার্যক্রমের মান নিয়েও। তাই শূন্য পাশের এসব প্রতিষ্ঠানের কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। একসময় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের মাধ্যম ছিল ফেনী বিলোনিয়া রেলপথ, কিন্তু প্রায় 3 দশক ধরে বন্ধ এই রেলপথের বেশিরভাগ জমি।
এখন দখলদারদের কবলে রয়েছে এসব জমি। রেললাইনের ওপর গড়ে উঠেছে হাট, বাজার, দোকানপাট, বসতবাড়ি থেকে শুরু করে বহুতল ভবন। এতে একদিকে যেমন হারাচ্ছে রেলের সম্পদ, অন্যদিকে সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল রাজস্ব থেকে। রেল লাইন থাকার কথা ছিল এখানে, অথচ এখন কোথাও বসেছে হাটবাজার, কোথাও দোকানপাট, আবার কোথাও গড়ে উঠেছে বসতবাড়ি কিংবা বহুতল ভবন। একসময় গুরুত্বপূর্ণ এই ফেনী বিলোনিয়া রেলপথ এখন দখলদারদের কবলে। 1997 সালে সবশেষ এ পথে চলেছে ট্রেন। এরপর দীর্ঘ প্রায় 30 বছরে 28 কিলোমিটার রেলপথের দুই পাশের বেশিরভাগ জমি ধীরে ধীরে চলে গেছে বেদখলে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল রেলের সরকারি জমি দখল করে তা ভাড়া দিয়ে গড়ে তুলেছেন অবৈধ বাণিজ্য। প্রতি মাসে এসব স্থাপনা থেকে কোটি কোটি টাকা লেনদেন হলেও এর কোনো রাজস্বই পাচ্ছে না সরকার। কৃষি লিজ নেওয়া আছে, এটা বাকি বাণিজ্যিক লিজের জন্য আমরা প্রচেষ্টা চালাইতেছি। তার আগে যে বাণিজ্যিক ঘর করে ফেলছেন, সবাই করছি, শুধু আমি করছি এমন তো না। আমাদের এখানে আপনার পানির বিল সহ 5,000 টাকা ভাড়া পড়ে। দোকান কথা সবাই যেভাবে নিচ্ছে আমি ওইভাবে নিচ্ছি। ভাড়া কত এটার? 9,000। মাইল রেল লাইন পর্যন্ত, স্পিড পর্যন্ত মানুষ নিয়ে গেছে। এগুলো কি নৈরাজ্যের মধ্যে আমরা বসবাস করতেছি ভাই? এই যে আমাদের রেল লাইন কর্তৃপক্ষ আমাদের পাশে, এর মধ্যে এসবগুলো চলতেছে। রেলওয়ের জমি ব্যবহারে রয়েছে নির্দিষ্ট আইন ও বিধিনিষেধ। পরিত্যক্ত হলেও অনুমোদন ছাড়া রেলের জমি অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই। কিন্তু বাস্তবে সেই আইন যেন কাগজেই সীমাবদ্ধ। অভিযোগ রয়েছে, মাঝে মধ্যে উদ্ধার অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যান দখলদাররা। অবৈধ দখলদার যেগুলো আছেন এদের প্রত্যেকের উপরে হচ্ছে আমরা এগুলো দেখবো, এবং যদি কৃষির উপর নির্মাণ থাকে এটা হচ্ছে লাইসেন্সের শর্ত ভঙ্গ করছে, এবং সে অনুসারে আমরা হচ্ছে যে ব্যবস্থা আছে রেলওয়ের বিধি অনুসারে সেটা আমরা গ্রহণ করব। প্রায় 3 দশক ধরে বন্ধ থাকা রেলপথটি কি ফিরবে তার পুরনো চেহারায়, নাকি দখলদারদের কবলেই হারিয়ে যাবে ফেনী বিলোনিয়া রেলপথের শেষ চিহ্ন? এখন সেই প্রশ্নই স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ যুক্ত হলো গোপালগঞ্জে। কমলাপুর থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছলে ফুল দিয়ে স্বাগত জানান কয়েক হাজার মানুষ। সরাসরি ট্রেন যোগাযোগ চালু হওয়ায় উচ্ছ্বাস জানালেও সময়সূচি নিয়ে রয়েছে অসন্তোষ। 2018 সালে গোপালগঞ্জে রেল লাইন স্থাপনের পর গোপালগঞ্জ রাজশাহী রুটে চালু হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তবে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান। সোমবার বিকেল 3:15টায় কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অভিযাত্রী কমিউটার। পদ্মা সেতু হয়ে সন্ধ্যা 7:10 গোপালগঞ্জ রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি। আমাদের জার্নিটা খুব একটা লং টাইমের জার্নি ছিল, এখন জার্নিটা খুব শর্ট টাইমে আমরা জার্নি করতে পারবো। দক্ষিণবঙ্গে যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো হয়েছে। কম পয়সায় যাইতে পারবি ঢাকা, এটার বিষয় একটা আনন্দের বিষয়। আমরা সাধারণত গরিব মানুষ, আমাদের যাতায়াতের জন্য এই যে 150 টাকা টিকিট অনেক কিছু। সরাসরি রেল যোগাযোগে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। তবে ট্রেনের সময়সূচি নিয়ে রয়েছে কারো কারো অসন্তোষ। টাইম শিডিউলটা ঠিক নাই। শিডিউলটা আমাদের এই সকালে যে মানুষ ঢাকা থেকে অফিস করে বা ব্যবসার কাজে যে কাজে যাক, সেটা করে যে আবার করবে, সেটা ওই শিডিউলটা নাই। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এর যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে গোপালগঞ্জ থেকে ঢাকা, সেটা মাত্র 145 টাকা, যেটা রোড সাইডে যদি বাসে যেত মানুষ তাহলে কয়েক গুণ বেশি ভাড়া। শুধু রেল যোগাযোগ নয়, জেলার অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানান সংসদ সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রী এবার বাংলাদেশের 64টি জেলায় যে বরাদ্দ দিয়েছেন, আমাদের গোপালগঞ্জের অবস্থান সেখানে পঞ্চম। আপনাদের সুন্দর ট্রেন যাত্রার জন্য আগামীতে আমরা নতুন বগি বলেন, নতুন চেয়ার কোচ, নতুন এসি কোচ যা যা চালু করা দরকার ইনশাআল্লাহ আমরা 6 মাসের মধ্যে করতে চাই। গোপালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ঢাকা থেকে গোপালগঞ্জ একটি ট্রেন চালু হোক। 2010 সালে এই গোপালগঞ্জ টু ঢাকা এই রেল লাইন নির্মাণ কাজ শুরু হয়। প্রাথমিকভাবে 8টি কোচ নিয়ে 609টি আসনের ব্যবস্থা থাকছে অভিযাত্রী কমিউটারে। শনিবার ছাড়া সপ্তাহের 6 দিন ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে চলাচল করবে এই ট্রেন। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিপাকে দেশের রপ্তানি বাণিজ্য। হামলা এড়াতে জাহাজগুলোতে পাড়ি দিতে হচ্ছে প্রায় 9,000 নটিক্যাল মাইল বেশি পথ। এতে গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগছে অন্তত 25 দিন।
ফলে কন্টেইনার প্রতি ভাড়া বেড়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সময় মতো কন্টেইনার না পাওয়ায় বিপাকে দেশের পোশাক খাত। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি ও হুতিদের হামলায় এখন অনিরাপদ রেড সি ও বাব আল মানদেব প্রণালী। ফলে এশিয়া থেকে ইউরোপ ও আমেরিকায় পণ্য পৌঁছাতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত প্রায় ৯,০০০ নটিক্যাল মাইল পথ। এতে বাড়তি সময় লাগছে প্রায় ২৫ দিন। ফলে জ্বালানি খরচ সহ পরিচালনা ব্যয় বাড়ায় ভাড়া বৃদ্ধি করেছে শিপিং লাইনগুলো। তো যখন আপনার ডিস্টেন্সের হিসাব করবেন, সময়ের হিসাব করবেন, জাহাজের হিসাব করবেন, একটা জাহাজ কোম্পানি তো লস দিয়ে আপনার জাহাজ আপনার ফ্রেট মেনটেন করবে না। আমার কার্গো লাগতেছে ইউরোপে, আমাকে ইউরোপে পাঠাইতে হচ্ছে, আমার ফ্রেট বাড়বেই যদি আমি ক্যাব দিয়ে যাই। ভাড়া বৃদ্ধির ধাক্কা লেগেছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। আগে যেখানে ইউরোপ আমেরিকাগামী প্রতি কন্টেনারে ভাড়া ছিল $2,500 থেকে $3,000, এখন তা বেড়ে $8,000 থেকে $11,000 ঠেকেছে। তাছাড়া চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বাড়ায় আন্তর্জাতিক শিপিং লাইনগুলো কন্টেনার দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে ওই সমস্ত দেশগুলোকে। এতে দেশে দেখা দিয়েছে কন্টেনার সংকট। শিপিং লাইনগুলোতে আমাদের যে কস্টটা বেড়েছে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের উপর এসে এটা অনেকটা বোঝা হয়ে গেছে। কারণ আমি নতুন অর্ডারগুলিকে আমি নেগোশিয়েট করতে পারবো, কিন্তু যে অর্ডারগুলি আমি অলরেডি নিয়ে ফেলেছি সেগুলি আমাকে পুরনো ফ্রেটে পাঠানো হচ্ছে। কাঙ্ক্ষিত শিপে আমরা স্পেসটা পাচ্ছি না, পরে শিপে দিতে হচ্ছে অথবা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। চাল, ডাল ও সারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী বাল্ক জাহাজের ভাড়াও 40 থেকে 60% পর্যন্ত বেড়েছে। কন্টেইনার সংকটের কারণে পণ্য জাহাজীকরণ বিলম্বিত হয়, আন্তর্জাতিক অর্ডার বাতিলের ঝুঁকিতেও রয়েছে ব্যবসায়ীরা। মনে করি মিডল স্টাইডে আমাদের যেসব কন্টেনারগুলো সেগুলোর স্বাভাবিক চলাচল হচ্ছে না। জাহাজে ভাড়া বাড়লে কন্টেনার জাহাজ ভাড়া বাড়বে, কন্টেনার জাহাজে ভাড়া বাড়লে স্বাভাবিকভাবে কন্টেনার ভাড়া বাড়বে। তো ওই জাহাজের ভাড়া যখন বাড়বে তখন সে ইম্পোর্টার সে টাকাটা পে করতে হবে। তো ইম্পোর্টার কোথা থেকে টাকা দিবে? সে এটাকে সমন্বয় করবে মালের দাম থেকে, আলটিমেটলি সেইটা ভোক্তার উপরেই পড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা আরও দীর্ঘায়িত হলে বিকল্প বাণিজ্য কৌশল না নিলে দেশ নতুন সংকটে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ 3.5 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ আহরণ। রাতভর আহরণ করা মাছ নিয়ে ভোর থেকেই রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ ঘাটে আসতে শুরু করেন জেলেরা। দীর্ঘদিন পর মাছ নৌকা আর জেলেদের আনাগোনায় কর্মচঞ্চল হয়ে উঠেছে অবতরণ কেন্দ্রটি। কাপ্তাই হ্রদের মাছ আহরণ বন্ধ থাকায় দীর্ঘদিন কর্মহীন ছিলেন জেলে, মৎস্য ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিক সহ সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা শেষ হয় বেশ খুশি তারা। কাপ্তাই হ্রদে মাছ ধরায় 3.5 মাসের নিষেধাজ্ঞা শেষে ফিরেছে কর্মচাঞ্চল্য। এ নিয়ে আরও জানতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছি মিশু মল্লিকের সঙ্গে। মিশু, আপনার পেছনে বেশ ভিড় দেখতে পাচ্ছি। 3.5 মাস নিষেধাজ্ঞার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। সব মিলিয়ে কি অবস্থা? মাছের দাম কেমন লক্ষ্য করছেন আর কেমন মাছ ধরা পড়ছে? আসলে 3 মাস 15 দিন বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে গতকাল মধ্যরাত 10ই আগস্ট রাত 12টা থেকে আহরণ করা শুরু হয়েছে। আজ সকাল ভোর 6:30 থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির রাঙামাটিতে যে মৎস্য অবতরণ ঘাট রয়েছে সেই ঘাটে কাল রাত থেকে ধরা বা শিকার করা মাছগুলো আসলে ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে ভোর 6:30 থেকে আমরা এই মৎস্য অবতরণ ঘাটে এসেছি এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে কাপ্তাই হ্রদের সবচেয়ে বেশি যে মাছটি আসলে আহরিত হয় বা পাওয়া যায় সেই কাচকি এবং চাপিলা, সেই মাছগুলো আসলে ধীরে ধীরে এই অবতরণ ঘাটে জেলেরা বোট ভর্তি করে তারা নিয়ে আসছেন এবং ব্যবসায়ীরা এখানে সরকার নির্ধারিত যে রাজস্ব সেই নির্ধারিত রাজস্ব পরিশোধের মাধ্যমে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন উপরে এবং সেগুলো প্যাকেট করা হচ্ছে। প্যাকেটজাত করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো আসলে আবার প্রেরণ করার একটা ব্যবস্থা করা হচ্ছে। সকাল থেকে আসলে আপনি যেটা কর্মচাঞ্চল্যের কথা বলছিলেন, হ্যাঁ আসলে দীর্ঘ একটা যে স্থবিরতা ছিল এই অবতরণ ঘাট সহ কাপ্তাই হ্রদ জুড়ে, সেই স্থবিরতা আসলে একেবারেই কেটে গেছে এবং 3 মাস 15 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে আসলে এই কাপ্তাই হ্রদ সহ এই মৎস্য ব্যবসায়ী সহ মৎস্য পরিবহন শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলে। আমরা আসলে কথা বলেছিলাম কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা যেটা বলছেন যে আসলে দীর্ঘ একটা সময় একটা স্থবিরতা ছিল, সেই স্থবিরতা
সেটা এখন কেটে গেছে। তবে মাছের সাইজ নিয়ে তাদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। তারা যেটা বলছেন এর কারণ হিসেবে কাপ্তাই হ্রদে এবছর একটু তাড়াতাড়ি আসলে পানি হয়ে গেছে, পানি বেড়ে গেছে। তো পানি আসলে বাড়ার কারণে যখন কাপ্তাই হ্রদে আসলে প্রচুর পানি থাকে তখন মাছের যে ছোট সাইজের মাছগুলো আসলে বেশি ধরা পড়ে, কারণ বড় সাইজের মাছগুলো তখন পানির গভীরে থাকে। তবে আগামী 10 থেকে 15 দিন পরে ধীরে ধীরে পানি কমতে থাকবে এবং যখন আরেকটু কমে যাবে কাপ্তাই হ্রদের পানি তখন আসলে আরো বড় সাইজের মাছ তারা আহরণ করতে পারবেন বলে তারা আশা করছেন। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ যদিও বা শুরু হয়েছে, কিন্তু জেলা প্রশাসন থেকে আসলে কিছু নির্দেশনা বা কিছু নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বলবৎ আছে। যেমন জালের যে নির্দিষ্ট সাইজ, সেই নির্দিষ্ট সাইজের বাইরে এর চেয়ে দীর্ঘ বা এর চেয়ে বড় জাল আসলে কেউ এখানে বড় জাল দিয়ে মাছ শিকার করতে পারবেন না। গাছের ভুজা, গাছের যে গুড়ি রয়েছে সেই গাছের গুড়ি নিচে মাছ আহরণ করা যাবে না। এই ধরনের যে সকল প্রতি বছর আসলে এই ধরনের নিষেধাজ্ঞা যেগুলো থাকে সেই নিষেধাজ্ঞাগুলো রয়েছে, এখনো বলবৎ রয়েছে। তবে সবচেয়ে আশার কথা যেটা, সেটা হচ্ছে দীর্ঘ একটা যে স্থগিততা, সেই স্থগিততা কেটে আবারও অর্থনৈতিকভাবেও আসলে অর্থনীতির যে চাকা সেটি আসলে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক, কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ কেন্দ্রিক যে অর্থনীতির চাকা, সেই চাকা আবার সচল হয়েছে এবং জেলে সহ মৎস্য ব্যবসায়ী সহ সকলের মুখে হাসি ফুটেছে। সেটি হচ্ছে আসলে আশার কথা। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি বিএফসি ঘাট থেকে সর্বশেষ। মিশু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দীর্ঘ 3.5 মাস নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু করেছেন জেলেরা। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সেখানে। এ নিয়ে বিস্তারিত জানছিলাম, আমাদের সহকর্মী মিশু মল্লিক যুক্ত হয়েছিলেন। নিজের বাড়ি অথচ বের হওয়ার পথ নেই। প্রতিবেশীর ছাদ আর মই বেয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে প্রায় 70 বছর বয়সী এক দম্পতিকে। অভিযোগ, বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় সরকারি রাস্তার উপর স্থাপনা তুলে তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই তাদের বাড়ি, অথচ এই বাড়িতে ঢোকা কিংবা বের হওয়ার স্বাভাবিক পথটুকুও নেই। প্রায় 70 বছর বয়সী আনিসুর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগমকে প্রতিদিনই উঠতে হয় প্রতিবেশীর ছাদে, এরপর মই বেয়ে নামতে হয় নিচে। বয়সের ভারে যেখানে একটু স্বস্তিতে থাকার কথা, সেখানে প্রতিদিনের চলাচলই হয়ে উঠেছে ঝুঁকির। সাভারের নগরচর এলাকায় 1995 সাল থেকে বসবাস এই দম্পতির। আমার মারছে, রাস্তার সময় আটকায় সময় পাও ধরে পড়ছি, আমার মারছে। জনগণের সামনে কেউ ভয়তে ও কাছে আইসে আমার কেউ ছাড়ায় নাই। আমি এবার কীভাবে বাইরে দিতে পারি, কীভাবে বাঁচতে পারি, এটার জন্য আমারে বাঁচাইবেন। আর যদি কোনো আমি বাঁচাবো না, কেউ মায়া নাই, তাহলে আমার বিষ কিনে দেন, আমি ফ্যামিলি সহ বিষ খেয়ে মারা যাবো, এই জায়গাতেই মরুম। এই দম্পতির অভিযোগ, বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজন তাদের ওপর চাপ ও হয়রানি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির সামনে সরকারি রাস্তার উপর স্থাপনা নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে নিজের বাড়িতেই অনেকটা বন্দী তারা। চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলেও এখন নির্ভর করতে হয় প্রতিবেশীদের উপর। আমি আসতে পারি না, আমি রাস্তায় জানি, তাহলে আসলামে কইতো ক্ষমতার সময়, এই তুই আসতে পারবি না, তোর বাসার জায়গা, তুই জানো রাস্তা, তুই যদি জানো তোর লাগতে পারি খেতের মধ্যে ফালাই দেবো। যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বা উপজেলার যে চেয়ারম্যান, সবার কাছে বিচার দিচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনিও আসছিল, আসার পরে সরজমিন এটা দেখছে, দেখে উনি একদম বুঝে ফেলছে যে এই জায়গাটা হচ্ছে ওনারা চাচ্ছে যে যারা দখল করতে, যে খুব স্বল্প মূল্যে জায়গাটা যাতে নিতে পারে, এই জন্যই আসলে আমাদের এই রাস্তাটা আটকায় দেওয়া, যাতে আমরা কম মূল্যে তাদের কাছে দিয়ে দিই। এবং অফারও দিছে যে 15 থেকে 20 লক্ষ টাকা দিলে যাতে আমরা ওনারা সমাধান করতে চাচ্ছে যে আমরা তোমাদের 15 লক্ষ টাকা দিয়ে দিই, তোমরা আমাদের জায়গা জমি দিয়ে চলে যাও, এইভাবে তো থাকতে পারবা না। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। প্রশাসনের তদন্তে সরকারি রাস্তা ও খাস জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেয়া হয় নোটিশ, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও সরানো হয়নি তা। এখন বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। বিল্ডিং ভাঙ্গাতে ওনারা আদালত যদি সিদ্ধান্ত দেয় আমরা দিতে বাধ্য, আদালতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো সম্মানপূর্বক, কিন্তু সেটা আদালত আমাদেরকে ডিগ্রি দেখ বা ওনারা সরকারের পক্ষে ডিগ্রি আসুক, আমরা তো সেটা নিয়ে দেওয়ানি মোকদ্দমা আসি। তবে উপজেলা প্রশাসনের অবস্থান স্পষ্ট, সরকারি রাস্তা দখল করে মানুষের চলাচল বন্ধ করা যাবে না। বড় স্থাপনা এখানে আসলে ম্যাজিস্ট্রেট নিয়োগ ছাড়া এটা আসলে উচ্ছেদ করা সম্ভব না। যদি বিকল্প কোনো উপায় থাকে তার চলাচলে, সেটা আমি তার নিশ্চিত করব। আপনারা জানেন বাংলাদেশ সংবিধানে চলাচলের স্বাধীনতার কথা বলা আছে, তো সেই চলাচলের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টা উপজেলা প্রশাসন অবশ্যই নিশ্চিত করবে। বয়সের শেষ প্রান্তে এসে নিজের বাড়ির দরজা দিয়ে স্বাভাবিকভাবে বের হতে চান
আনিসুর রহমান ও রাশেদা বেগম। এখন তাদের অপেক্ষা কবে ফিরবে সেই পথ, কবে কাটবে এই বন্দিদশা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হাসপাতালের জমিতে চলছে ধান চাষ, এমনই ঘটনা বরিশালের বাবুগঞ্জের ওলানকাঠিতে। 2006 সালে 20 শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রকল্পটি এখনও ফাইলবন্দী। আরও বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মেহেদি হাসান। এই জমিতে হাসপাতাল নির্মাণের কথা, অথচ চলছে ধান চাষ। বরিশালের বাবুগঞ্জের ওলানকাঠি এলাকা, সেখানকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2006 সালে 20 শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরপর জমি অধিগ্রহণ শেষে ক্ষতিপূরণ দেয়া হয়েছে, তবে হাসপাতাল আর নির্মাণ হয়নি। আমার গ্রামে প্রায় 40% জমি ছিল, সরকার নিয়েছে বিএমপি আমলে গত হকরের দিনে আমরা টাকা পাইছি, কিন্তু আমার গ্রাম থেকে কিছুই হয় না এবং আমাদের জমিগুলো জঙ্গলে পড়ে রয়েছে সম্পূর্ণ। হাসপাতাল নাই, কিন্তু হাসপাতালের ডাক্তারও আছে, হাসপাতালের ডাক্তাররা বেতনও নাই, কিন্তু এখানে বিল্ডিংটাই নাই। একই সময়ে বানারীপাড়ার চাখারেও 20 শয্যার হাসপাতালের উদ্যোগ নেওয়া হয়, সেটি চালুও হয়েছে, তবে ওলানকাঠির প্রকল্পটি এখনও ফাইলবন্দী। বাবুগঞ্জ উপজেলাধীন ওলানকাঠি 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের জন্য 5ম ওপিতে এটা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ওপিটি অনুমোদিত না হয় ভবনটি নির্মাণ করা সম্ভব হয়নি। প্রকল্পটি মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলেই নির্মাণ করা সম্ভব হবে। সব জানার পর হাসপাতালটির বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারের যে প্ল্যানগুলো রয়েছে, যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করার একটা উদ্যোগ আছে। কিভাবে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটি করা যায় বা উদ্যোগ নেওয়া যায়, আমি আমার যতগুলো সর্বোচ্চ চেষ্টা আছে সেটুকু আমি করব। এখন এলাকাবাসীর প্রশ্ন, 2 দশকের অপেক্ষা কবে শেষ হবে? 20 শয্যার হাসপাতালটি নির্মাণ করে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি যাদের পেটে চলে গেছে পুরো প্রকল্প, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি উপজেলাবাসীর। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। 500 টাকা মজুরি এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে সমাবেশ করছে চা শ্রমিকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঙ্গে। ফরহাদ, আপনার পেছনে যারা দাবি দেওয়া নিয়ে এসেছে সেই শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি, তাদের এই দাবি দেওয়া আসলে বহু দিনের পুরনো, বারবার তারা তাদের দাবি দেওয়া নিয়ে এসে হাজির হয়েছে, সমাবেশ করেছে। কি অবস্থা, এবারের দাবি দেওয়াগুলো কি কি? তামান্না, আপনি যেমনটা বলছিলেন, আসলে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে কিন্তু ইতিমধ্যে চা শ্রমিকরা তারা আন্দোলনে নেমেছেন। তাদের যে দাবিগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে তাদের যে মজুরি রয়েছে সেই মজুরি 500 টাকা করার তারা দাবি জানিয়েছেন। কারণ তারা বলছেন যে এখন যে দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যমূল্য আসলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই, যে কারণে হচ্ছে তারা 500 টাকা মজুরি হলে তারা কিছুটা স্বস্তি পাবেন। এছাড়া তাদের যে দাবি রয়েছে যে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না, যে কারণে তাদের যে পঞ্চায়েতগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা তারা অনেকটা নীরব হয়ে রয়েছে। তারা তাদের শ্রমিকদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা উপস্থাপন করতে পারছেন না যথাযথভাবে। শ্রমিকরাও কিন্তু অনেকটা পঞ্চায়েতের উপর তারা বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়া চা শ্রমিকদের আরেকটি দাবি রয়েছে, কিন্তু তারা ভূমির অধিকার চাচ্ছেন। তারা চাইছেন যে তারা ভূমির মালিকানা যেটি রয়েছে সেটি কিন্তু আসলে সরকারের, এবং সরকার থেকে কিন্তু মালিকানা সেটি গ্রহণ করে মূলত চা বাগান কর্তৃপক্ষ, সেই চা বাগান কর্তৃপক্ষ যাতে তাদেরকে স্থায়ী মালিকানা দেয় সেটাই তারা দাবি করছেন। এছাড়া প্রতি 2 বছর অন্তর অন্তর যে তাদের মজুরি বৃদ্ধি করা হয়, 5% যে ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্ট আসলে বৃদ্ধি যেটি তাদের দ্রব্যমূল্যের সাথে যায় না, সেজন্য তারা চাইছেন যে 500 টাকা যদি মজুরি হয় তাহলে তারা খানিকটা স্বস্তি পাবেন। আমি আরও যদি আপনাকে জানাই তামান্না, এখানকার যে চা শ্রমিকরা রয়েছেন সেই চা শ্রমিকরা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তারা বেশ খানিকটা বঞ্চিত বলে তারা আমাদেরকে খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যে চা বাগানের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেই চিকিৎসা সেবা আসলে তাদের কাঙ্ক্ষিত মানের নয়। তারা এখানকার যে ঔষধগুলো দেওয়া হয় সেই ঔষধগুলো আসলে সবগুলো রোগের ওষুধ আসলে প্যারাসিটামল, এমনটাই তারা বারবার বলেছেন আমাদেরকে। তামান্না, মৌলভীবাজারের ইটা চা বাগান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
বছরের পর বছর নদীর সঙ্গে লড়াই করে বেঁচে আছেন ঝালকাঠির নদী পাড়ের মানুষ। বর্ষা এলেই বাড়ে আতঙ্ক, কখনো বছর পার হয়ে যায়, আবার কখনো ফসলি জমি বা শেষ আশ্রয়টুকু বিলীন হয়ে যায় নদীগর্ভে। 25 বছরে শত শত পরিবার বসতভিটা পরিবর্তন করেছেন একাধিকবার। সাবিত্রী রানী মণ্ডলের সংসার ছিল এখানেই। এই উঠোনেই কেটেছে জীবনের বহু বছর। হঠাৎ সুগন্ধা গিলে নেয় বসতভিটা, ঘর হারিয়ে এখন ঠাঁই হয়েছে অন্যের জমিতে। 40 বছর হয়েছে আমার বিবাহ হয়েছে, এই সময় আইসা সব দেখতেছি নদীতে সব ভেঙে গেছে। সব আমাকে থাকার মতন কোনো জায়গা নাই, জমা জমি সব নদীতে চলে গেছে। শুধু সাবিত্রী রানী নন, একই ভাগ্য বরণ করেছে ঝালকাঠির শত শত পরিবার। সুগন্ধা আর বিষখালী তীরে প্রতি বছরই বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ নানা স্থাপনা। তবে যাদের ঘর টিকে আছে তারা আছেন আতঙ্কে। আমার নিজের ঘরও নদীর পাড়ে গেছে, আমি এখন আমার রাস্তার পাশে আছি, তাও ভাঙতে ভাঙতে আসতে আছে। কয়দিন থাকতে পারি তা বলা যাচ্ছে না। এই যে দেখেন নদীর ভাঙনের অবস্থা, এই যে 1 বছর আগে ওই পর্যন্ত নদী ছিল, এই যে এই কিছুদিনের মধ্যে এতটা নদী ভাঙিয়ে গেছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ কাঠালিয়া উপজেলায়। বর্ষা এলেই জলোচ্ছ্বাস আর ভাঙনের মুখে থাকে হাজারো পরিবার। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র বেড়িবাঁধ হলেও তা টেকেনি, তাই প্রতি বছরই ভুগতে হয় 10টি গ্রামের বাসিন্দাদের। বর্তমানে যে রাস্তাটা আছে এটা পানিতে অনেক সময় ডুবে যায়, যার কারণে স্টুডেন্ট সমাজ যারা আসলে স্কুলে আসতে পারে না, শিক্ষা থেকে বঞ্চিত হয়। বাচ্চারা লেখাপড়া করতে পারে না, এই বেড়িবাঁধও ভেঙে গেছে, তারা এখন একটা মক্তবপাড়া মাদ্রাসা ওইখানে লেখাপড়া করতে আছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রকল্প অনুমোদন হলেই শুরু হবে কাজ। ঝালকাঠি জেলার সদর, নলছিটি, রাজাপুর এবং কাঠালি উপজেলার 14টি স্থানে 21 কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য আমরা একটি প্রকল্প বোর্ডে দাখিল করেছি। গতকালকে যাচাই সভা হয়েছে। সেই প্রকল্পটি টেকসই অনুমোদিত হলে বাকি যে ভাঙন কবলিত স্থানসমূহ আছে সেগুলো আমরা রক্ষা করতে পারব। জিওব্যাগ বা সিসি ব্লকের অস্থায়ী সমাধান নয়, ভাঙন রোধে টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন এবং ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও বিস্তারিত জানতে জামালপুর থেকে যোগ দেব সহকর্মী আলমগীর হোসেনের সঙ্গে। আলমগীর, লোডশেডিং নিয়ে অভিযোগ বরাবরের মতো দেখছি আমরা বেশ কিছুদিন ধরেই। ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকে না গড়ে সেটি একটু জানতে চাই, এবং ব্যবসা বাণিজ্যের উপরের প্রভাব কেমন পড়ছে? তামান্না, জামালপুরের যে শহর অঞ্চলের তুলনায় যে বিশেষ করে গ্রামাঞ্চল এবং যে নদী তীরবর্তী যেসব অঞ্চল রয়েছে, মানে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যেসব গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু দিনে, যদি আপনাকে আমি গড়ে বিদ্যুৎ পাওয়ার কথা বলি, তাহলে কিন্তু তারা দিনে করে 6 থেকে 8 ঘন্টার মতো আসলে বিদ্যুৎ তারা পায় না। তো এর প্রভাব কিন্তু আসলে পুরো জনজীবন একদম ব্যাপক আকারে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে শিশু এবং বৃদ্ধদের মধ্যেও কিন্তু এর প্রভাব ব্যাপক হারে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে কিন্তু সাধারণ মানুষের জনজীবন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। তো সাধারণ মানুষ আমাদেরকে যে বিষয়টি বলছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যেসব এলাকা রয়েছেন, তারা কিন্তু দিনে গড়ে বিশেষ করে 6 থেকে 8 ঘন্টার প্রতি বিদ্যুৎ পাচ্ছে না। যখন আসলে তীব্র গরম বেশি থাকে তখন কিন্তু লোডশেডিং এর মাত্রা আরো বৃদ্ধি পেয়ে যায়। তো তারা যে বিষয়টি বলছেন যে দিনের বেলা যতটুকু বিদ্যুৎ থাকে তো থাকে, রাতে কিন্তু আসলে তারা ঘুমাতেও পারছে না। বিশেষ করে রাতে একদম বিদ্যুৎ থাকছে না বলে চলে। তো এর দাবিতে কিন্তু বিদ্যুৎ স্বাভাবিক করার দাবিতে কিন্তু আমরা দেখেছি জামালপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু আসলে মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ থেকে শুরু করে সড়ক অবরোধ করার মতো ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে আন্দোলন করার মতো কিন্তু ঘটনা ঘটেছে। কিন্তু চিত্র কিন্তু সে আগের মতোই রয়েছে। লোডশেডিং এর যে মাত্রা তা কিন্তু সে আগের মতো রয়েছে। আর বিশেষ করে যদি আপনার থেকে আমি ব্যবসায়ীদের কথা বলি, তারাও কিন্তু খুব চরম সমস্যার মধ্যেই পড়ছেন। বিশেষ করে বিদ্যুৎ পরিচালিত যেসব ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পের যেসব প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু তাদের যে উৎপাদন তা কিন্তু আসলে ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তাদের যে সঠিক লক্ষ্যমাত্রা তা কিন্তু তারা পূরণ করতে পারছেন না। এর ফলে কিন্তু তারা তাদের যে ব্যবসায়িক ক্ষতিও কিন্তু আসলে ক্ষতির মুখেও পড়েছেন। তো আমরা যদি আপনাকে যে বিষয়টি আরো আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু এই তীব্র গরমে কিন্তু আসলে অসহ্য হয়ে তারা বিভিন্ন সময় আমরা হাসপাতালে ভর্তি হতেও দেখেছি।
তো আমি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জিএম রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছেন, জামালপুরে পল্লী বিদ্যুতের চাহিদা, গ্রাহক চাহিদা অনুযায়ী 160 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ লাগার কথা থাকলেও সেখানে কিন্তু তিনি পাচ্ছেন 60 থেকে 70 মেগাওয়াট। তো এই জন্য কিন্তু এই বিদ্যুতের বিপর্যয় নেমে এসেছে। তামান্না। আলমগীর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দেশের বিভিন্ন জেলার মতো লোডশেডিং বেড়েছে জামালপুরেও। আমরা সেখান থেকে সহকর্মী আলমগীর হোসেনের সঙ্গে যুক্ত হয়ে খবরাখবর জানছিলাম।